নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি প্রমিত মিত্র। আজকের এই অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি আমার মতো বিশেষ কিছু স্টুডেন্টদের নিয়ে। স্যারের সান্নিধ্যে তারা কী কী পেয়েছে আপনারা এর আগেও বহুবার দেখেছেন, অনেকের থেকে অনেকভাবে শুনেছেন। আজকে আবার নতুন করে আমরা শুরু করছি একটা অনুষ্ঠান। আমি নিজে স্যারের ছাত্র, আমি সান্নিধ্যে কী কী পেয়েছি আপনারা সকলেই জানেন। যাদের সাথে আজকে আমরা বসেছি, আমরা সকলেই যে একত্রিত হয়েছি, আজকে তাদের সাথেও আমি আমার বক্তব্যটা শেয়ার করব স্যারের থেকে আমি কী কী পেয়েছি। আমি সরাসরি অনুষ্ঠানে ঢুকবো। আমি বাদিক থেকে শুরু করবো আমার পরিচয় পর্বটা আগে, তারপরে একে একে তাদের থেকে আমরা কথা বলে নেব এবং আপনাদেরকে জানাতে থাকবো যে তাদের কি বক্তব্য। আমি বাদিক থেকে শুরু করছি। ম্যাম, আপনার নাম, আপনি কোথা থেকে এসেছেন, আপনার পেশাটা? আমার নাম তন্দ্রা নন্দী। নমস্কার। আমি বর্ধমান থেকে এসেছি। আমি স্যারের চেম্বারে আমি 2022 সাল থেকে আসছি। আমি অনেক উপকার পেয়েছি। আমি একটু বিস্তারিতটাও শুনবো। ম্যাম, আপনার নাম, আপনি কোথা থেকে? নমস্কার, আমি রানাঘাট থেকে এসেছি। আমার নাম হচ্ছে রুমা সাহা, আমি হাউস ওয়াইফ। ম্যাম, আপনি যদি আপনারটা বলেন। নমস্কার, আমি শান্তনা দোলে উল্টোডাঙ্গার থেকে এসেছি, আমি হাউস ওয়াইফ। আচ্ছা ম্যাম। নমস্কার, আমি তারকসর থেকে আসছি, আমি একটা হাউস ওয়াইফ। আমি স্যারের সান্নিধ্যে এসেছি। আমি বিস্তারিত শুনবো ওগুলো তো। নমস্কার, আমি হালিশহর থেকে এসেছি। আপনার নাম? মৌসুমী দাস। আচ্ছা, পেশায় হাউস ওয়াইফ। হ্যাঁ। আচ্ছা, আপনাদের সকলের কাছে আজকে এই আলোচনাতে বসে আমার অনেক কিছু জানার ইচ্ছা আছে। মানে আমি যেগুলো পেয়েছি, আমার কি কি উপকার হয়েছে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এবং দর্শক যারা ক্যামেরা ওপার থেকে দেখছে তারাও অনেকে নতুন, অনেকে দেখেছে। আমি এর আগে বহুবার প্রোগ্রামে এসেছি, অনেকের সাথে আলাপ আলোচনা হয়েছে, এই বিষয়ে কথা হয়েছে। তো প্রথমে যদি ম্যাম আপনাকে দিয়ে শুরু করছি, আপনি স্যারের কাছে এসছেন, কি কি উপকার পেয়েছেন, স্যার আপনাকে কি কি দিয়েছে, এটা যদি একটু আপনি ডিটেলসে বলেন। প্রথমে বলি শুভ জন্মদিন স্যারের আগে, আর ওনাকে শত সহস্র কোটি প্রণাম জানাই। আর উনি সুস্থ থাকুন, ভালো থাকুন, সুখে থাকুন, শান্তি থাকুন, আনন্দ থাকুন, সুন্দর থাকুন, ওনারা দীর্ঘায়ু আরও দীর্ঘায়ু। একদম ম্যাম, একটু জোরে বলতে হবে আপনাকে। হ্যাঁ, আমি বর্ধমান থেকে এসেছি। আমি ওনার কাছে 2022 সাল থেকে আসি। তা ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আর আমার বিপদে আপদে উনি সবসময় আমার সাথে থাকেন, আমাকে বিপদ থেকে, বড় বড় বিপদ থেকে আমাকে উদ্ধার করেন। আচ্ছা, আমি অনেক কিছু পেয়েছি ওনার থেকে। আপনার সমস্যাটা কি কি ছিল, আর এখন কতটা কি কি উপকার পেয়েছেন? আমার সমস্যা, আমার হাজব্যান্ডকে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, দিয়ে পায়েতে মানে অপারেশন হয়েছিল, সেই মতো হচ্ছিল না আর কি। তো ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি, এখন ভালো আছি। আচ্ছা, আমি আরো আসবো আলোচনা। ম্যাম, আপনি যদি আপনারটা একটু বলেন যে স্যারের থেকে কি প্রাপ্তিটা আপনি পেয়েছেন, মানে কোথা থেকে কিভাবে এই জায়গাটাতে এসেছেন? প্রথমে আমি স্যারকে আজকে মানে শুভ জন্মদিন বলবো, আর অনেক অনেক প্রণাম ওনাকে। তা যাই হোক, আমি আমার মানে স্যারকে পেয়েছি আমি আমার দিদি বোনের মাধ্যমে। আচ্ছা, ওদের কাছে আমি প্রথমে মানে আমার কাকিমাকে আমি মানে রেমেডি অ্যাপ্লাইয়ের জন্য হেল্প করেছিলাম। আচ্ছা। তা তখন স্যারের যখন আমি হেল্প করলাম, তখন তো আমি পুরোটাই জানতে পারলাম ব্যাপারটা। পরে যখন আমার আস্তে আস্তে স্যারের প্রতি একটা মানে স্যারকে দেখার টানটা আসতে, আমি ফার্স্ট আমার দাদা আর আমার হাজবেন্ডকে নিয়ে এসেছিলাম। তখন হাজবেন্ডকে দেখার পরে আমার মেয়ের সম্বন্ধে অনেক, আমার স্বামীকে দেখেই মানে বললেন মেয়ের কথা। তখন তো আরো বেশি চিন্তায় পড়ে গেলাম, যেহেতু মেয়ে এবার মানে মাধ্যমিক দিয়েছে, এবার 11-এ উঠবে। এই টাইমটা তো ভাইটাল সময়, কোন দিকে মানে যাবে পথে, সেজন্য আমি খুব দিশাহারা ছিলাম। তখন স্যার আমাকে বলে, মেয়েকে যখন নিয়ে আসলাম, তখন স্যার বললেন, আমার একটা ইচ্ছা ছিল যে মেয়েকে ডক্টরের দিকে মানে নেব, তা সায়েন্স নিয়ে পড়বে। তখন স্যার বলল, তোর মানে পুরোটাই মানে আলাদা মানে হয়ে যাচ্ছে লাইনটা, ওর মানে ডক্টরের দিকে ওর কোনো সাকসেস পাবে না। তখন আমি ওকে বললো ইঞ্জিনিয়ারিং মানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দিকে। তখন আমি বললাম যে স্যার ও কি পারবে, ওর ফিজিক্সটা তো নিয়ে সমস্যা অনেকটা একটু। বললো, তুই কি ভাবছিস, আমি যেটা মুখে বলছি সেটাই হবে, মানে তুই পাচ্ছিস কেন? তখন আমি একটা ভরসা পেলাম স্যারের কাছ থেকে। তখন মেয়েকে তারপরে করার পরে মেয়েও অনেকটা ফিজিক্সে অনেকটা মানে ইমপ্রুভ করেছে অনেকটা। তা রেমেডি অ্যাপ্লাই করার পরে মানে অনেক, আমার হাজবেন্ডও করিয়েছি, ছোটদাও খুব ভালো আছে। এবার আমার বড়দাও মানে একটু সমস্যায় ছিল, তখন আমার দাদাকেও নিয়ে এসেছি ওখানে। নিয়ে আসার পরে আমার দাদার ভীষণ সমস্যা ছিল, মানে একটা মানে পারিবারিক সমস্যা, সেটার থেকে মানে এত সুন্দর মানে একটা ফল পেয়েছি, মানে আমি বলে বোঝাতে পারবো না। স্যার মানে ও নতুন একটা দিশা খুঁজে পেয়েছে। এবার আমার হাজবেন্ডও অনেক উপকার পেয়েছে, মেয়েরও মানে বুঝতেই পারছি। ফিজিক্সের প্রতি ওর মানে অনেকটা ভয় ভীতি ছিল, সেই সেই দিক থেকে মানে অনেকটা মানে বলে মা এখন ভালো লাগছে।
হ্যাঁ এই জায়গাটাতে আমি আমার একটা খুব বলার জিনিস আছে, মানে এটা মানে আমি যদি বলি যে আমার পুরোটাই ছিল চাকরির জন্য। আগে আমি আমারটা একটু সকলকে বলে দিচ্ছি, আমার পুরোটাই ছিল চাকরির জন্য। আর সবথেকে বড় কথা কি, আমি না মানে এগুলোর প্রতি অতটা আমার কোনো ইন্টারেস্ট বা কিছু ছিল না, মানে আমি পুরো জিরো মাইন্ডেড, মানে একটা সদ্যজাত শিশুর যেরকম জ্ঞান থাকে না, আমার সেরকমটা হয়েছিল। তো স্যারের সান্নিধ্যে এসে এই জিনিসটা খুব আমি দেখেছি যে আমার মধ্যে ওই মানে আমার প্রবলেমটা ছিল, আমার ইচ্ছেটা আছে কিন্তু কোথাও কতটা এফর্ট দিতে হবে এটা আমার ওই জ্ঞানটা ছিল না। বাট স্যার ওই লড়াইটা করতে হবে এই জিনিসটা অনেকটা ক্যাচ করে। তো আমি এদিকে বিস্তারিত আসবো। ম্যাম যদি আপনারটা একটু শেয়ার করেন। আমার স্যারকে প্রথমে শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য বলছি। আমি টিভিতে আমি স্যারকে দেখেছি, চ্যালেঞ্জ পাল্টি একদিন টিভি দেখছিলাম, তা স্যারকে টিভিতে আমি দেখে আমি এসেছি ফরিয়াপুকুরে। তো আমার স্বামীর প্রেডিকশান করলো, বললো এই সমস্যা আছে, রেমেডি নিতে হবে, রেমেডি অ্যাপ্লাই করেছি আমি। তা এখন আমি খুবই ভালো আছি, আমি স্যারকে পেয়ে খুবই উপকৃত পেয়েছি আমি। মানে সেই সমস্যাগুলোর হ্যাঁ অনেক অনেক ভালো আছি, অনেক ভালো আছি আমি। আচ্ছা ম্যাম আপনি যদি একটু বলেন আপনার সমস্যাটা কি ছিল। আজকে শুভ জন্মদিন, স্যারের প্রণাম জানাই। আর স্যার আমার গুরুদেবের চরণে প্রণাম জানাই। আর আমি স্বামী আমার 2 বছর মারা গেছে, আমি খুব কষ্টের মধ্যেই ছিলাম, খুব দুঃখের মধ্যে। আমার নাতিও খুব ভেঙে পড়েছিল। তখন আমি টিভি দেখে স্যারের কথা দেখলাম, স্যারের প্রোগ্রাম দেখে আমি মেয়েকে বললাম চলো আমি স্যারের কাছে নিয়ে যাবো নাতিকে, নাহলে ওকে রাখা যাবে না। নিয়ে আসার পর স্যারের রেমেডি করে স্যার আমার নাতির অঙ্ক পরীক্ষার দিন হলেই অঙ্ক পরীক্ষার দিন আসলেই মানে 5 থেকে একদম 5-6 পর্যন্ত 5 পর্যন্ত মানে ওই পরীক্ষাটাও দিতে পারতো না। অনেক কিছু করার পর কিছুতেই ও মানে ওই পরীক্ষা দিন জ্বর এসে যেত, ভয়ে তো হয়ে যেত। কিন্তু এই স্যারের সান্নিধ্যে এসে ও অঙ্ক পরীক্ষা এখন খুব ভালো দিচ্ছে, খুব ভালো হয়েছে, ফার্স্ট হয় অঙ্কে, মানে খুব উন্নতি হয়েছে। এবার এই স্যারের এতেই আমার নাতনি এসেছে, নাতনির জন্মছক স্যারের জন্মছক এক হয়েছে। হ্যাঁ আমরা খুব ভাগ্যবান, খুব ভাগ্যবতী, স্যারকে আমরা ভগবান বলে মানি। হ্যাঁ এবার আমারও শরীরে খুব অসুস্থতা ছিল, স্যার বললো তুই 2 দিন পরেই বিছানায় পড়ে যাবি, তোর খুব শরীর অসুস্থ। স্যারের কাছে রেমেডি করে আমি খুব ভালো আছি। আমি যেখানে দুঃখে কষ্টে যাই স্যারের নাম উচ্চারণ করলেই আমার সেটা উত্তীর্ণ হয়। স্যারকে আমি ভগবান গুরুদেব বলে মানি। একদম, এটা তো সকলের কাছে মানে এটাই, স্যার যেভাবে নিজেকে সকলকে ধরে রেখেছেন যেভাবে। আমি আসবো অনেক কিছু, অনেকগুলো কথা জানার আছে আপনাদের থেকে। আপনাদের সকলের সাথে কথা বলে আমার যেটুকুনি মনে হলো যে অনেক প্রশ্ন আমার জানার আছে। বেসিক্যালি দেখুন আমি অনেকের সাথে কথাবার্তা বলেছি, সবার থেকে আমি উত্তরগুলো পেয়েছি, কিন্তু অনেকেই থাকে না ক্যামেরা ওই পারে যারা সবসময় দেখতে পায় না, তো সেদিক থেকে। তো ম্যাম আপনারটা একবার আমি জানবো। নমস্কার, শুভ জন্মদিন স্যার। আমি আমার হাজবেন্ডের থেকে স্যারের মানে পরিচয়। আমার হাজবেন্ড এখানে এসে ভীষণ উন্নত মানে ব্যবসা করে, মানে আমাদের মানে আর্থিক অবস্থা বহুত খারাপ ছিল। স্যারের কাছে এসে আমরা খুব ভালো আছি। স্যার আমাদের ভগবান একদম। তো আচ্ছা, এই যে আমি একটা কমন টার্ম এখান থেকে শুনলাম ভগবান। দেখুন প্রথমত বলে রাখি যে মানে এটা আমার খুব মানে যদি দায়িত্ব দিই যে আমাকে বোঝানোর, ভগবানকে তো আমরা কখনো চোখে দেখিনি, কিন্তু স্যারকে দেখেছি। তো এই জায়গাটাতে আপনাদের কি মতামত? আমি আপনার থেকে শুরু করছি। কিছু বলতে চাই। হ্যাঁ নিশ্চয়ই। প্রথমে আমার হাজবেন্ডের জন্য করেছি, তারা আমার জন্য রেমেডি অ্যাপ্লাই করেছি। আচ্ছা। তো আমি একদিন না হঠাৎ আমার মনটা এতই খারাপ না, তখন আমি তো ওনার দর্শন পাইনি, ওনাকে আমি ধ্যানে বসে দেখতাম তখন। হ্যাঁ তখন থেকে শুধু শ্রীকৃষ্ণের হাতটা এইভাবেই যখন দেখতাম আর কি, একটু ম্যাম জোরে বললে খুব ভালো। যখন ওনাকে আমি ধ্যানে বসতাম, ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম অন্যগুলো, তখন ওনাকে আমি ধ্যানে বসলে আমি ওনাকেই দেখতে পেতাম। হ্যাঁ তখন আমি ওনার কাছে যাইনি, তো ওনাকে দেখছি এখন শ্রীকৃষ্ণের হাত যেমন এইটা অংশটা শ্রীকৃষ্ণর একদম, উনি আমাকে হাত তুলে আশীর্বাদ করছেন এইভাবে আর কি। তো আমি কয় কে দেখি তুমি কে দেখি, তুমি পুরোটাই দেখাও আমি বলছি, তখন ওনাকে দেখি তখন ওনার দাস শিবির উঠে আর কি এইভাবে। হ্যাঁ তারপরে আবার দ্বিতীয় দিন আমি কী করেছি, তখন আমি সেই মানে খুব মন খারাপ আর কি, মেয়ের জন্য তো মেয়ে আমার বিয়ে হয়েছে, তো সেইটার জন্য মন খারাপ, মাথা টুকে টুকে ঠাকুরের কাছে কাঁদছি। দিয়ে কেঁদে কেঁদে মনে হলো বলছে আচ্ছা ভগবান তুমি সত্যি আছো তো, না আমি যা এইসব মিথ্যে, তুমি যদি থেকে থাকো তাহলে আমার সামনে এসো দেখি। আর তখন আমি ওনার স্বরূপ উনি আমাকে দেখান, আমি তখন হতবাক হয়ে যাই। মানে আপনি মানে তাহলে উনি সর্বশরীর উনি আমার বাড়িতে যান, তখন কিন্তু গেলে তো সেই সময় উনি সেরকম উনি তো বলতে মানে ভগবানের বেশি থাকেন, তখন উনি মানে ইয়ে করেন আর কি, সেইভাবে পাই। আর একদিন যেমন হয়েছে আর কি, দুপুরবেলাতে আমি একাই আছি ঘরে, আমি একাই থাকি, তো মানে খুব এত মন খারাপ না, কাঁদছি, এত সবসময় মাথায় ঘুরছে যে এই জীবনে আমার কিছু হলো না, তো আমি কিছু শান্তি হতে পারলাম না। তখন আমি আমার বলছে যে কখনো বলছে খাঁটি মানুষ সুইসাইড করবে, এরকম মানে টেন্ডেন্সি আমার মনের মধ্যে জাগছে আর কি। তো আমি যখন এরকম জাগছি সবসময় মানে এত কান্না থামছে না,
তো আমি তো ডাকি না অন্তর্যামী, উনি অন্তর্যামী বুঝতে পেরেছে। তখন দেখছি উনি আমার গিয়ে বিছানায় শুয়ে আছে, তো উনি আমার পা তলায় দাঁড়িয়েছেন, আমাকে বড় বড় চোখ করে এরকমভাবে আমাকে চুপ করতে বলছে, মুখে কিছু বলেন কি। সেইগুলো মানে সেই দৃশ্যগুলো দেখলে আমি অবাক হয়ে যাই আর কি। মানে সব দিক থেকে মানে কোনোটা আমাকে তখন উনি আমাকে রক্ষা করছেন সেই সময়ের জন্য। আর একদিন যেমন গোপাল আছে, গোপালের সিংহা সুন্দরী, সেদিনও মনকার সন্ধ্যাবেলা বসলি না, আমি ঠিক এইভাবে নিয়ে কাঁদছি, তো এই কাঁদছি, হ্যাঁ তখনও দেখছেন চোখ হচ্ছে খানিক্ষণ দেখছি, যে চোখটা খুলে দেখছি আমার গোপালও নেই, গোপালের সিংহাসন নেই, উনি আমাকে মায়ের মতো সান্ত্বনা দিচ্ছেন। আমরা যখন বড় বড় বিপদের মধ্যে পড়ি না, তখন আমাকে সেই সময় উনি আমাকে রক্ষা করেন আর কি। এরকম অনেক ঘটনা ঘটেছে, হ্যাঁ অনেক কিছু ওনার এমনিতে অ্যাপ্লাই করেছি, ভালো আছি। আর আমার এই মনের মধ্যে আমার এরকম যখনই হয় না, উনি আমাকে সর্বত্র সবসময় উনি আমাকে রক্ষা করেন। আমি এরকম দর্শন পেয়েছি। এটা তো মানে আমি এরকম অনেক শুনেছি। যাই হোক, তারপরে যখন বলুন ওই দীক্ষা নিয়ে আর ওই যখন এমনিতে অ্যাপ্লাই করলাম, সে মন্ত্র জপ থেকে সেগুলো মুখস্থ করতে হয়, তো আমি স্নান টান করে পুজো করে সেরে তখন আমি ওইগুলো খাইনি, খাওয়ার আগে তো এগুলো পুজো, এইটা একটা পুজোর মাধ্যম বলতে, সেইগুলো আমি দেখছি, দিয়ে আমি মনে মনে ভাবছি হঠাৎ করে যে আমার এগুলো কিছু ভুল হচ্ছে না, তো এত কথা ঠিক ভুল হচ্ছে, তো মুখে না এই অংশটা না আমার সামনে ভেসে উঠে যেটা আমাকে বলে দিচ্ছে। এরকম আমি মানে সব সময় মানে আমার সাথে সব সময় আমাকে রক্ষা করেন, সব সময় আমাকে বিপদ থেকে রক্ষা করেছেন, এইভাবেই। এই জিনিসটা আমারও একটা অভিজ্ঞতা আছে, আমি বলবো ম্যাম, আপনি একটু বলুন যে ওই ভগবান আর স্যারের মধ্যে ওই যেটা আমি জিজ্ঞেস করলাম। সত্যি কথা বলতে আমরা তো ভগবানকে চোখে দেখতে পাই না, সেহেতু আমরা তো সবসময় ঠাকুরের মানে ইয়ে করি, ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে স্মরণ করি, সেহেতু ঠাকুরের তো আমরা মানে মনোচিত্তে মানে আমরা দেখা পাই না, কিন্তু মানে স্যারের কাছে গেলে আমাদের মনে হয় যেন আমরা ভগবানের কাছে এসেছি। মানে স্যারকে স্পর্শ করলে যে কি একটা ফিলিং, সেটা মানে হ্যাঁ মানে সেটা বলে বোঝানো যাবে না, সেটা মানে একদম ভেতর থেকে, মানে ওটা 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 যার যার ফিলিংস তার কাছে, ওটা কারোর সাথে মানে মানে শেয়ার করা যায়। হ্যাঁ যে মানে আমাকে স্যার বলেছিলেন যে তুই তোর মেয়েকে চিনতে পারবি না এরপরে, মানে আমার খুবই শান্ত স্বভাবের, মানে খুবই মানে পড়াশোনায় ভালো করে, মানে পড়াশোনা, কিন্তু বলছে তুই তোর এই মেয়েকে চিনতে পারবি না। তখন তো আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমি আমার সন্তানকে চিনতে পারবো না। তখন স্যার বললো তো আমার যদি সান্নিধ্যে থাকে তোর মেয়ের কিচ্ছু হবে না। তখন আমি মানে ভরসা পেলাম যে সত্যি মানে স্যার যদি মাথার উপরে থাকে, আমার আর মেয়েকে নিয়ে আমার কোনো চিন্তা করতে হবে না। ম্যাম আপনি যদি বলেন একটু এরকম কোনো জিনিস যেটাতে আপনার মনে হয়েছে যে ভগবানকে পাইনি কিন্তু স্যারকে পেয়েছি। ভগবান, আমার ছেলের খুবই মানে অসুস্থ ছিল আমার ছেলের, তো আমার ছেলেকে স্যারের কাছে নিয়ে গেছিলো আমার স্বামী, তা স্যার বললো রেমেডি নিয়েছি স্যার, ছেলে আমার এখন খুবই সুস্থ আছে, তারপরে বলেছে মায়ের থেকে দূরে হয়ে যাবে, তার জন্য রেমেডি নিয়েছি, এখন আমি খুবই ভালো আছি। স্যারকে পেয়ে আমি অনেক মানে উন্নতি করছি আস্তে আস্তে স্যারের আশীর্বাদে। মানে যেখানে মানে বেসিক্যালি একটা টাইমে আমাদের সকলের মনে হয় যে ভগবানকে এতটা ডাকছি, কোথাও একটা মানে কোথাটা কমতি থেকে যাচ্ছে, কিন্তু স্যারের কাছে এসে সেটা মনে হয় না। না সেটা মনে হয় না, যেটা আমি চাইবো, আমি প্রত্যেক মাসে স্যারের চেম্বারে যাই, গেলে মানে ভগবানের আমি দর্শন পেয়ে গেছি। যখন আমার মাথায় হাত রাখা আমার জীবনটা যেন পুরো শান্তি আমি পাই আমার স্যারের খুবই ভালো লাগে। হ্যাঁ আমি ওইটাতেই আসছিলাম, যেমন হোম যজ্ঞ পাথর এসব দিয়ে ওইসব নয়, এটাই প্রমাণ যে অ্যাস্ট্রোলজার সায়েন্টিস্ট, স্যারই হচ্ছে আমাদের ভগবান। স্যারই আমাদের মন দিয়ে ডাকলে সবকিছু পাওয়া যায়, সবকিছু বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, সবকিছু কাজ ভালো হয়, সবকিছু এটাই প্রমাণ যে স্যার ভগবান। এখানে একটা জিনিস বলবো, মানে আমার একটা ইনসিডেন্ট বলছি। আমি ফুটবল খেলতাম ছোটবেলা থেকে, ঠিক আছে, তো আমি তারপরে প্রশ্নটাতে আসছি, আগে আমার ইনসিডেন্টটা বলে নিয়ে। তো ফুটবল খেলতাম, দর্শক অনেকেই জানে, আমি এটা বহুবার প্রোগ্রামে বলেছি যে একটা টাইমের পর যখন আমার প্রেডিকশনটা করানো হয়, তখন স্যার বলেছিল যে ফুটবল খেলাটা তোর হবে না। তো সেইভাবে আমি কোনো ক্লাবে অনেক ট্রায়াল দিয়েছি, বাট কোথাও সিলেকশন হয়নি। তো তখন একটা জিনিস আমার কানে আসে, আমি প্রোগ্রাম থেকে জানতে পারি, আর মায়ের থ্রুতেও জানতে পারি যে স্যারের মুখনিসৃত বানিয়েছে দৈব। যদি আপনি আমাকে এইটার ব্যাপারে, যদি আপনার এরকম কিছু হয়েছে মানে স্যারের সাথে আসার পর যে কিছু একটা স্যার বলেছে সেটা মানে মুখনিসৃত বানিয়েছে দৈব বানিয়ে, এটা কতটা মানেন আপনি? আমি তো স্যারের কথা খুব বিশ্বাস করি। আমার এমন একটা পরিস্থিতি মানে শরীর খারাপ হয়েছিল, ডাক্তাররা বলেছিল অপারেশন করতে হবে। ডাক্তার আমি স্যারের কাছে এসে চেম্বারে এসে স্যার বললো কোনো চিন্তা নেই, কোনো অপারেশন করতে হবে না। তখন আমি মনে মনে ভাবলাম যে ভগবানের দর্শন পেয়ে গেছি, মানে মনের মধ্যে শান্তি পেলাম যে এই জিনিসটা আমার করতে হবে না, আমি ভগবানের দর্শন পেয়ে গেছি, মনের মধ্যে শান্তি পেয়ে গেছি, আর চিন্তা নেই, আমি ভগবানের দর্শন পেয়ে গেছি। ম্যাম বলুন আপনি কি বলছেন? আমি খুব দুঃখ কষ্টের মধ্যে আছি। আমাকে স্যার একদিন বলেছিল তুই এত দুঃখ কষ্টের মধ্যে আছিস, তুই সব কিছু আমাকে দিয়ে দে, দিয়ে তুই নিশ্চিন্তে থাক।
এবার আমার একটা খুব কষ্টের দিন এসছে, তখন আমি স্যারকে খুব মন দিয়ে ডাকছি, স্যার আমি সব কিছু দুঃখ আপনাকে দিয়ে দিলাম, কিন্তু সেই দুঃখটা সমাধান হয়ে গেছে। আমি তখনই ভাবলাম স্যারের মুখ মিশতে পারি দৈববাণী। আপনি যদি কিছু বলতে চান এই বিষয়ে? আমি হ্যাঁ বলুন বলুন। আমি এই যখন ঠাকুর পুজো বসি, যখন ধানে বসি না, তখন দেখি অনুকূল ঠাকুরের মতো উনি যেন দুটোই মানে আঁক হয়ে যান। ওনার থেকে ওনাই আমার অনুকূলে যাচ্ছে না, আবার উনি অনুকূলের মধ্যে উনি আবার আঁক হয়ে গেলেন আর কি। এরকম সব সময় মানে কি এরকম 4টে স্থানে আমি যখন সেদিন দেখি সেদিনও 4টে স্থানে উনি আঁক হয়ে গেছেন, যেন বলছেন যে উনি দেখ আমি কে। হ্যাঁ, যেন শিবের সাথে নারায়ণের সাথে আমার ঘরে গোপাল আছে, গোপালের সাথে অনুশেষে অনুকূলের সাথে উনি মানে সবের তো মানে একত্রিত হয়ে গেলেন, মানে ছবির মধ্যে উনি গেলেন আবার বেরিয়ে এলেন, আবার শিবের সাথে এক হয়ে গেলেন, হাসছেন আর ইয়ে করছেন। আমি সেই মতো দেখে সেইগুলো না, আমি এগুলো কাউকে বলি না যে এগুলোর জন্য ক্ষয় হয়ে যাবে নাকি ঈশ্বরের তো ভগবানে আমি অনেক কষ্ট লাভ করেছি, কিন্তু মানুষ জন্ম আমার একটাই সার্থক। আমি বলবো কি যে আমি সত্যি আমি ভগবানের দর্শন পেলাম, কোনো জন্মে পেয়েছি কিনা আমি জানি না, কোনো জন্মে পেয়েছি কিনা জানি না, এইটা আমি দিক থেকে আমি সৌভাগ্য। একদম, এটা অস্বীকার করার কিছুই নেই। আমি এখানে স্যারের ব্যাপারে বলার মধ্যে মানে আমার জীবনে যেটা হয়েছে, আমি যেহেতু শুরুতেই বললাম যে চাকরির জন্য বেসিক্যালি আমি গেছিলাম, ঠিক আছে, কিন্তু স্যার আমাকে শুধু চাকরির দিকে নয়, বিভিন্ন অন্য দিক থেকে সাবধান করেছে, যেগুলো যেগুলো ঠিক নয় সেগুলো বলেছে। নিশ্চয়ই আপনাদের সকলের সাথে এরকম হয়েছে। মানে আমি যদি ছোট করে কোয়েশ্চেনটা করি, যে আপনারা সকালে রেমিডিয়াল পাশে অ্যাপ্লাই করেছেন, তার আগে বা স্যারের সাথে দেখা হওয়ার আগের প্রবলেম যেটার জন্য গেছিলেন সেটা তো সলভ হয়েছে, এছাড়া আর কি কি দিক থেকে এক্সট্রা আপনারা জিনিস দেখতে পেয়েছেন যে এটা চেঞ্জ হয়েছে? আমি আপনাকে দিয়ে একবার শুরু করবো। এটা আমি মানে বলবো যে স্যারের কাছে যখন গেলাম, আমি তার আগে আমরা যে কোনো অ্যাস্ট্রোলজার দেখাইনি সেটা না, মানে গেছি, কিন্তু স্যারের মধ্যে যেন একটা কি বলবো বলার মধ্যে, মানে সে একদম কি বলবো সায়েন্স ক্যালকুলেশন, মানে একদম হ্যাঁ লজিক ধরে পুরো আমাদের দেখিয়ে দিচ্ছে। কোনো অ্যাস্ট্রোলজার কিন্তু অন্য যারা তারা করবে না এটা, আর পুরো দেখিয়ে দিচ্ছে তোর এর জন্য এই হচ্ছে বা এটা। তারপরে রেমিডিয়ালের মানে অ্যাপ্লাই আমার দাদার করলাম, পরে যে ভুল হয়েছে আমার দাদা বুঝতে পারেনি। আমি যখন, আমার দাদা তো সিআরপিএফ পুলিশ, ও এসআই ইয়েতে রয়েছে, তা আমি গেছিলাম ওর ইয়েটা নিয়ে, তখন ঠিক হয়েছে নাকি জিনিসটা, তা বলছে তোর দাদা তো ভুল করে ফেলেছে। তখন আমি বললাম কি করে, তুই কি কোথায় ভুল করলো? পরপর যখন বললো তখন মানে স্যার কিভাবে বলে দিল যে ওর ভুল হয়েছে, ও নিজেও জানে না। এবার আমি যেহেতু ছিলাম না ওকে হেল্প করার জন্য, আমি তখন একটু মানে বেড়াতে গেছিলাম, পরে আমি যখন ও পরপর বললো, আমি বললাম তুই তো সময়ের আগে ওটাকে মানে ইয়ে করে ফেলেছিস, হ্যাঁ হ্যাঁ মানে তার আগেই তুলে ফেলেছে, বিসর্জনের আগে। এবার তখন আমি বললাম এই তো ভুল করে ফেলেছিস। ও প্রথমে মানতে চাইছে না যে কি হয়েছে, আমি বললাম না তোর ভুল হয়ে গেছে। আবার ওকে প্রায়শ্চিত্ত রেমেডি নিয়ে আবার করলো জিনিসটা, কিন্তু ও যখন করতে বসেছে তখন ওর গলা বুক মানে শুকিয়ে আসছে। আমি ছিলাম ওর সাথে, ওর মানে এত ভেতর থেকে ও করতে পারছে না, জবগুলো করতে গিয়ে ও মানে পুরো মনে হচ্ছে মানে ও তখন কি বলবো অত বড় একজন মানুষ, আমি বলছি তোকে করতেই হবে, পারতেই হবে, মানে আমি এইভাবে ওকে মানে সহযোগিতা করেছি আমার দাদাকে। তারপরে আমি শেষ পর্যন্ত ওকে করিয়েই মানে ছেড়েছি। মানে এগুলো একটা আলাদাই একটা মানে আলাদা এক্সপেরিয়েন্স। হ্যাঁ, আমার মেয়ে যেমন ছোট বলে আমি করেছি, ওর পুরো জব টপ মানে যা কিছু সমস্তটা আমি করেছি, ওকে সাহায্য করেছি। আমার কাকিমাকে আমি হেল্প করেছি, আমার ছোটদার জন্য আমি করেছি, আমার হাজবেন্ডের জন্য থেকেছি, মানে আপনি সবটাতেই সহযোগিতা করেছি। কিন্তু আপনি মানে আমি যদি এক কথায় বলি, আরেকটা কথা বলতে চাই, আমি নিজের জন্য স্যারের কাছে মানে আমি যাইনি এখনো অবধি, আমি পাশে বসে আছি। আমার হাজবেন্ডকে ফার্স্ট যখন নিয়ে গেছি তখন আমাকে বলছে তুই যতটা চুপচাপ দেখাচ্ছে ততটা কিন্তু তুই চুপচাপ না, তুই কিন্তু খুব বাড়িতে চেঁচামেচি করিস। আমি দেখলাম কি করে স্যার বুঝে গেল। তখন আমি ভাবলাম আমি তো কিছুই বলিনি স্যারকে, মানে স্যার পুরো আমার সম্বন্ধে, আমার চরিত্র সম্বন্ধে মানে বলে দিল আমাকে কথাটা, মানে এটাই খুব ভালো লাগলো। মানে আমি এটাই জানতে চাইছিলাম, আপনি কিছুটা বলতে চাইছিলেন? আমি এটা বলতে চাইছি যে ওনার রেমেডি অ্যাপ্লাই করে তখন বাড়িতে মানে খুব সাপ আসতো আর কি, তখন ঘরে আমাদের এখন অনেক দূরে সরে গেছি, তো স্টাফেরা যেমন সবাই একসাথে বাড়ি করে আছি, মাঠের মাঝখানে বলতে ফ্ল্যাট সিস্টেমের মতো আছে, তো তখন মানে খুব সাপ আসা যা করতো বাড়িতে আর কি। তো ওনার রেমেডি অ্যাপ্লাই করার পর না উনি একটু দিছে এই লাল জিনিস পটুলের মধ্যে যেমন ওইটা থেকে মানে আমার সাপ আসা যাওয়া বন্ধ হয়েছে আর আমার যেমন শরীরে হাঁটু যন্ত্রণা হতো সেগুলো সব কমে গেছে আর কি। মানে আমি একটা জিনিস এখানে বলবো, মানে স্যারের দিকে আমি একটা জিনিস দেখেছি না, শুধু অ্যাস্ট্রোলজিক্যাল নয়, স্যার মানুষ হিসেবে সেটা তো সবসময় আমার হাজবেন্ডকে বলে, আমার হাজবেন্ড কি মানে রিস্ক নিতে পারে না, মানে একটু বলে তোকে রিস্ক নিতে হবে, মানে ও একটু অন্য ধরনের, হ্যাঁ মানে কাজ করছে, বলছে তোর
তোকে যা দেখছি তোর তো প্রচুর মানে কিন্তু তুই কেন রিস্ক নিতে পারবি না? আর তোর ইয়ের জন্য তোর বাবা মা, তুই সাফার করবি বাবা মার জন্য, কিন্তু তোর সন্তান কেন সাফার করবে? এই যে কথাগুলো আমার মেয়ের খুব ভালো লাগে এই জিনিসগুলো, যে মানে তাই তো মানে আমি কেন সাফার করব? মানে আমার শ্বশুর কিছুদিন আগে মারা গেছেন, উনি অসুস্থ ছিল, বিছানায় একদম ছিল, তখন মানে মেয়ের একটু পড়াশোনার প্রচন্ড অসুবিধা হচ্ছিল। তখন স্যার, আমরা গেছিলাম স্যারের সাথে দেখা করতে, তখন স্যার বললো যে তুই সাফার করবি, তোর বাবা মা, কিন্তু তোর সন্তান কেন সাফার করবে? ওর যেহেতু এখন খুব ভাইটাল সময়, 12-এ পড়ে আমার মেয়ে। তো আমি একটা জিনিস এখানে বলবো, আমি এটা অনেকে আগে জিজ্ঞেস করেছি, তাদের থেকে উত্তর পেয়েছি। আপনারা নিশ্চয়ই মানে সকলেই অন্য অ্যাস্ট্রোলজারের কাছেও গেছেন বা অনেক কিছু দেখেছেন, মানে আপনাদের যথেষ্ট সেই রকম এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে আপনারা পৃথিবীতে অনেক কিছু দেখে ফেলেছেন। তো আমি আপনাদের থেকে অনেকটাই ছোট, আমি সেই সেন্সে একবার জিজ্ঞেস করছি যে এমন কি জিনিস স্যারের মধ্যে যেটা দেখেছেন, আমি আপনার থেকে শুরু করবো, যে স্যারের মধ্যে কি দেখেছেন যেটা বাকিদের থেকে স্যারকে আলাদা রাখে? স্যার মানে কোনো কাজ করার পরে মানে খোঁজ খবরটা ঠিকঠাক রাখে, এই ঠিকঠাক রাখে। অনেকে অনেক কিছু করে মানে খোঁজ খবরটা ঠিকঠাক রাখে না, স্যার তো সেই মানে ঠিকঠাক শেষ পর্যন্ত থেকে যায়। স্যার সবসময় অ্যাটাচমেন্ট একটাই, আমার মেয়েকে যেমন বলে দিয়েছে প্রত্যেক সপ্তাহে পড়া তুই আমাকে পাঠাবি, মানে কি কি করলি তুই, কটায় ঘুমাচ্ছিস, মানে রাত জেগে পড়বি না। ওর আবার রাত জেগে পড়ার হ্যাবিটটা, ওকে বলেছে একদম রাত জেগে পড়বি না তুই। তারপরে বলেছে মানে প্রতিদিন যা করছিস আমাকে পুরো পাঠাবি। এই গাইডটা কে দেবে? বাবা মা ছাড়া তো আর কেউ দেবে না। এই যে মাথার উপর যে এই হাতটা, মানে হ্যাঁ একদম সাপোর্ট, এই যে এটা কোনো অ্যাস্ট্রোলজার দিতে পারবে না। আমার মনে হয় না যে কাছে আসলে একটা মনের জোর পাওয়া যায়, একটা জিনিস দেবে, পয়সা নেবে, চলে যাবে, কিন্তু এই যে সবসময় সঙ্গে থাকা, তোর কি হয়েছে মানে সবসময় পাশে থেকে মানে আপদ বিপদে যে রক্ষা করা, এইটা কোনো জায়গা থেকে পাওয়া যাবে না। আমি এখানে একটা জিনিস বলতে চাই, মানে আমি যখন দেখেছি, এটা হয়তো সকলের সাথে হয়েছে, মানে আমি এতক্ষণ যাদের সাথে কথা বলেছি বা এছাড়াও আমাকে স্যার একটা ডিসিপ্লিনের মধ্যে বেঁধে দিয়েছে। কিরকম ডিসিপ্লিন? রোজ রাত্রেবেলা গুড নাইট, আমি ঝাড়ও খেয়েছি, অনেক কিছু হয়েছে। আমি শুধু একটা জিনিস এখানে একটু বলবো যে এই ডিসিপ্লিনটা কতটা জীবনে এফেক্ট ফেলেছে আপনাদের। আমি আপনাদের শুরু করছি, যদি আপনার এই বিষয়ে কিছু বলার থাকে, যে এই ডিসিপ্লিনটা আপনার জীবনে নিশ্চয়ই আপনাকে একটা না একটা ডিসিপ্লিনে স্যার রেখেছে, সারাক্ষণ সাথে থেকেছে। এই জিনিসটা চেঞ্জ আগের আর এখনের মধ্যে কি তফাৎ? এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। স্যারের মানে স্যারের হাতটা মাথার উপরে আছে, আমাদের চিন্তা আছে যে স্যারকে না পাঠালে স্যার ঝাড় দেবে। আর আমাদের কি বলেন না, আমার ঘরের লোক মানে মাছের ব্যবসা করে, কত কিলো মাছ বিক্রি করলো, কটার সময় উঠলো, সব কিন্তু স্যারের কাছে আগে থেকে পাঠিয়ে দিতে হয়। স্যারের যে খোঁজ খবরটা নেয়, মানে স্যার বলতে ভগবান। না একদম, মানে আর সময়টা সবথেকে বড় ইম্পর্টেন্ট। স্যার না সবকিছু দেখেছি আমি টাইম টু টাইম না করলে চলতে পারবে না। এটাই, যেমন আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, যেরকম মুখনিসৃত বাণীটার কথা আমি বললাম, আমি ফরিয়াপুর চেম্বারে গেছিলাম স্যার, ঠিক আছে? এই ইনসিডেন্টটা আমার বলতে মানে এটা সত্যি, মানে আমি যখন ভাবি তখন খুব অবাক লাগে। তো নর্মালি আমি জিজ্ঞেস করেছিলাম স্যারকে যে অ্যাক্সিডেন্টাল কোনো চান্স বা কিছু আছে কিনা। তো স্যার আমাকে বলেছিল যে তোর কেউ কিছু করতে পারবে না, ঠিক আছে? তো বেশ কিছুদিন পরে মাঝখানে সেই খুব ঝড় বৃষ্টি যখন হলো, তো একটা রাস্তা আছে উল্টোডাঙ্গার থেকে আমাদের নিউ টাউনের দিকে, যেমন আমি নিউ টাউনে থাকি, ওই রাস্তাতে খালপাড়ের একটা রাস্তা আছে, সোজা রাস্তা, ফাঁকা রাস্তা। আমি নর্মালি স্কুটি নিয়ে ওখান দিয়ে যাচ্ছি, বহুত ঝড় হচ্ছে, একটা গাছ সামনে ভেঙে পড়েছে, আর যথেষ্ট বড় গাছ, ঠিক আছে? আমি কোনোভাবে ব্রেক ফ্রেক মেরে দাঁড়িয়েছি, স্কিড ফিট খেয়েছে, পড়েছি। আমার পাশে একটা গাড়ি ছিল, গাড়িটা পার্কিং এমনি রাখা ছিল, চুরমার হয়ে গেছে গাছটা পড়ে। আর আমি শুধু তখনই জাস্ট ভাবলাম যে ওখানে যদি আমার এদিক থেকে ওদিক হতো, তাহলে হয়তো আমি আজকে এখানে বসে আপনার সাথে কথা বলতে পারতাম না। সেটাই এই জিনিসগুলো, মানে স্যার, আমি এটা অনেকের সাথে আলোচনা করেছি, অনেকের সাথে কথা বলছি, মানে স্যার প্রথমত শিক্ষক। এর মধ্যে আমার একটা রিসেন্ট ঘটনা ঘটেছে, মানে কি বলবো, আমার মেয়েকে নিয়ে আমার হাজবেন্ড, মেয়ে মানে চাকদায় ওকে টিউশন করাতে যায়, তা পড়াতে গেছিলাম, তা টোটো উল্টে গেছে আমাদের পুরো। তার মধ্যে আমাদের আরো দুজনা ছিল আমাদের টোটোতে, মানে আমরা এই সাইডটাই ছিলাম, টোটোটা যেহেতু এই সাইডে উল্টে গেছে, মানে আমার মেয়ের একটু আঁচড় পর্যন্ত লাগেনি, মানে হ্যাঁ, মানে আমি বলছি আমার হাজবেন্ড ছিল, ওরও হালকা, মানে ওটা লাগেনি বললেই চলে। টোটো উল্টে গেলে হাত পা ভেঙে যেতে পারতো, আমাদের মাথায় আঘাত লাগতে পারতো, কিন্তু কিচ্ছু হয়নি। মানে জিনিসের উপর দিয়ে কয়েকটা গেছে, কিন্তু আমাদের শরীরে সেরকম আঘাত কিচ্ছু হয়নি। এটা মানে আমরা বিশ্বাস করি যে স্যার আমাদের সঙ্গে ছিল।
মানে আমি এটাই স্যারের থেকে অনেক কিছু শুনেছি স্যার, আমি এটা স্যারকে বলেওছি, স্যারের সাথে যখন কথা হচ্ছে স্যার নিজেই বলে যে কর্ম করো, যা হবে তুমি নিজেই করতে পারবে। হ্যাঁ, স্যারের রেমিডিয়াল প্রসেস হয়তো সেই জিনিসগুলোকে একটুখানি বাড়িয়ে দেয়, কিন্তু না আমি এখানে বলবো কিছু কিছু এমন জিনিস আছে যেগুলো মানে স্যার যতই বলুক আমি নিজে মানি যে কিছু জিনিস আছে যেটা হয়তো এগুলো লজিক্যাল থিঙ্কিং এর বাইরে, মানে স্যারকে স্মরণ করে আমি কিছুটা চাইছি হচ্ছে এই জিনিসগুলো, মানে স্যার যতই বলছে যে না তুমি চেষ্টা করছো বলে, চেষ্টাটা তো আমি আগেও করেছিলাম, আপনার সান্নিধ্যে আসার পরের সেই জিনিসটা অন্যরকম হয়। তো বলার অনেক কিছুই থেকে থাকে। এবার আমি এখানে আরেকটা জিনিস ছোট্ট করে একটু জিনিস জানতে চাই যে মানে আমি আগে জিনিসটা বলি যে স্যার হচ্ছে শিক্ষক, ঠিক আছে? অবশ্যই প্রত্যেক শিক্ষক মানে যে জিনিসটা আমার মনে হয় যে স্যারকে আলাদা রাখে, প্রত্যেক শিক্ষক যেরকম কি করে স্কুলের, আমি একটু আগেই কিছু খুদে সদস্যদের সাথে কথা বলছিলাম, তাদের থেকে আমি জেনেছি, মানে তারাও এটাতে একমত হয়েছে যে স্কুলের দেখবেন সেকশন থাকে তো ভাগ করা। এবার ধরুন আপনি সেকশন এতে পড়েন, আমি সেকশন বিতে, উনি সিতে, আপনাকে যেরকম পড়াবে আমাকে সেরকম নাও পড়াতে পারে, ওনাকে সেরকম ভাবে তার থেকেও খারাপ পড়াবে। কিন্তু স্যারের কাছে এই জিনিসটা যেটা আপনি হয়তো বলতে চাইছেন, আপনি বলুন, আপনি নিজের মুখে বলুন। স্যার সবাইকে একই মানে রকম ভাবে, স্যারের কাছে কোনো উপর নিচ ছোট বড় কিচ্ছু নেই, স্যারের কাছে স্টুডেন্ট মানে সবাই সমান, সে ছোট হোক আর বড় হোক সবাইকে একই নিয়মে চলতে হবে স্যারের কাছে। আর আরো অনেক কিছু বলার থাকে এই সব জায়গাতে, স্যার ভালো করে বোঝান জিনিসটাকে, মানে আমাকে যেভাবে অ্যাস্ট্রোলজিক্যাল দিক বুঝিয়েছে অ্যাস্ট্রোলজার এইভাবে বোঝাবে একদম একদমই না, তারা একদিনে সাক্ষাৎকার হবে চলে যাবো ব্যাস মিটে যাবে। গুড মর্নিং গুড নাইট কোনো অ্যাস্ট্রোলজার এই ডিসিপ্লিনের মধ্যে বেঁধে দিয়ে যে ডিসিপ্লিন গুলো যেই জায়গাতে বলে কোনো অসুবিধা হলেই আমাকে জানাবে। হ্যাঁ, কোনো অসুবিধা সারাক্ষণ এই জিনিসটা মানে শুধুমাত্র এটা নয়, আমার মাকে ইভেনচুয়ালি একটা প্রবলেমের কথা বলছি, আমার মায়ের স্কিনের একটা প্রবলেম ছিল, তো স্যার এটা জাস্ট ঘরোয়া ওষুধের মতো বলেছিল, মানে আমি শুধু ভাবছি যে সেই একটা মানুষের যে কত দিকে নলেজ হতে পারে, যে শুধুমাত্র এখানে নয়, সেটাই এরকম যত স্যারের সাথে মেশা যাবে স্যারকে তত জানা যাবে। মানে স্যারের সান্নিধ্যে আসার পরে আমি অনেক কিছু নিজে ফিল করেছি, আমি অনেক প্রবলেম হয়, যখনই কোনো প্রবলেম হয় স্যারের কাছে বকা খাই, আমি সেটা সবাই বকা খায়, ওটাতে কোনো ইয়ে নেই, বকার মধ্যে ভালোবাসা। আমার মেয়ে তো মানে কি বলবো, স্যারের সামনে আসলে অনর্গল চোখ দিয়ে জল বেরোতে থাকে, মানে হয়তো কিছু বকার কথা বলছে না কিন্তু তাও কাছে। তো যাই হোক, আজকে বেশি সময় নেই, কারণ স্যারকে নিয়ে কথা বলতে গেলে সময় কখন হয়ে যায় সেটা আমরা কি আন্দাজ করতে পারি না। আমি সকলকে নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করছি, আবার ফেরত আসবো অন্য কোনো পর্বে অন্য কোনো। নমস্কার। নমস্কার।